আচ্ছা, এবার আসি কস্ট ট্যাক্সে। প্রথম কথা হচ্ছে কস্ট ট্যাক্সে নাম্বার তোলা কিন্তু অ্যাকাউন্টসের থেকে অনেক বেশি সহজ। মানে মানে টেকনিক্যালি হচ্ছে কস্ট ট্যাক্সটা সহজ সাবজেক্ট। এবার কস্ট ট্যাক্সের চ্যাপ্টারও তোমাদের 12 এ অনেক কম আমার মনে হয়। ট্যাক্সেও যা চ্যাপ্টার আছে কস্টও মনে হয় একই প্রায়। কস্টের যে প্রথম চ্যাপ্টার হচ্ছে স্টোর লেজার থেকে একটা 4 নম্বরের অঙ্ক থাকবে। আমরা জানি 4টে মেথড আমরা করেছি, লিফো, ফিফো, সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ। হয়তো সিম্পল অ্যাভারেজটা দেয়নি বা দেয় না বলবো না, দিলে খুব ইনফরমেশন কম থাকবে, 6-7টা ইনফরমেশন থাকলো। একটা প্রথমে ব্যালেন্স থাকলো, ইস্যু থাকলো, পারচেস থাকলো, রিটার্ন বা শর্টেজ থাকলো, এরকম ব্যাপার। মানে 5-6টা ম্যাক্সিমাম থাকে। তার সাথে একটা থিওরি অর থাকে, সেটা সেই চ্যাপ্টার থেকেই থাকবে। যেমন লিফো ফিফোর মধ্যে পার্থক্য থাকলো, বা ধরো স্টোর লেজার, সিম্পল অ্যাভারেজ এর মধ্যে ওয়েটেড অ্যাভারেজের মধ্যে পার্থক্য, বা ওয়েটেড অ্যাভারেজের সুবিধাগুলি আলোচনা করো, বা সিম্পল অ্যাভারেজের সুবিধাগুলি আলোচনা করো, এরকম কিছু থিওরি থাকতে পারে। আর আরেকটা যেটা থিওরি দেবে, প্রথমে 4 নম্বরে দুটো প্রশ্ন থাকে গ্রুপ জরিমাকে 4x2। এবার এখান থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে 4 নম্বরের ক্ষেত্রে, উত্তম মজুরি প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্য, বা আরো রিলেটেড ওই চ্যাপ্টার রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো। এবার 4 নম্বরের ক্ষেত্রে ম্যাক্সিমাম পয়েন্ট 6টা আমার মনে হয় ম্যাক্সিমাম লেখা উচিত। তার বেশি খুব বেশি লিখলে আমার মনে হয় না, যে পয়েন্টটা ঠিকঠাক লিখতে হবে। পয়েন্টটা কি লিখছো সেটা আসল, পয়েন্টের উপর জোর দিয়ে থিওরিগুলো লেখা উচিত। কস্টের ক্ষেত্রে যেমন বললাম, প্রথমে 4 নম্বরের দুটোর মধ্যে একটা অঙ্ক সহ থিওরি অর দেবে, লিফো ফিফো বা স্টোর লেজার থেকে একটা অঙ্ক, আরেকটা ধরো ওই উত্তম মজুরি প্রদান ওই চ্যাপ্টার থেকে থিওরি। এবার আসি 6 নম্বরের অঙ্ক, তাই তো। 6 নম্বরের ক্ষেত্রে টেলার কিংবা মেরিক, টেলার ডিফারেন্সিয়েশন, মানে ওটা হচ্ছে মেথডস অফ রেমুনারেশন চ্যাপ্টারে, ওখান থেকে একটা 8 অঙ্ক, একটা 6 অঙ্ক। 6 নম্বরের অঙ্কের ক্ষেত্রে টেলারের যে অঙ্কগুলো থাকে সেখানে কিন্তু ওই তোমার ইউনিট রেট পার ইউনিটটা ডাইরেক্টলি দিয়ে দেয় না, বার করতে হয়। রেট পার ইউনিট একটা ফর্মুলা আছে, রেট পার আওয়ার বা ইউনিট প্রডিউস পার আওয়ার, সেভাবে রেট পার ইউনিটটা বার করে নিতে হয়। ওরকম কিছু দিল, এবং 3 জনের ইনফরমেশন থাকলো। ধরো একটা থাকলো টেলারের ক্ষেত্রে, একটা থাকলো বিলো স্ট্যান্ডার্ড, একটা থাকলো অ্যাট স্ট্যান্ডার্ড, একটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড। আর মেডিকেল ক্ষেত্রে আমরা জানি, মেডিকেল ক্ষেত্রে হচ্ছে 3টে স্ল্যাব, তাই তো। একটা হচ্ছে আপ টু 83% অবধি হচ্ছে 100%, মানে নো এক্সট্রা বোনাস, নরমাল টাইম রেট বা পিস রেট, টাইম রেট না পিস রেট। আর যদি 83 থেকে 100 এর মধ্যে হয় তাহলে হচ্ছে 110% পিস রেটে। আর যদি অ্যাবাভ 100% হয় তাহলে 120%। মেরিকের ক্ষেত্রে এবারে দিতেই পারে, মেরিকের অঙ্ক না দেবার কিছু নেই, মানে টেলার মেরিক 6 নম্বরের ক্ষেত্রেই আসে। ওই দুটোর মধ্যে যে কোনো একটা 6 নম্বরের থাকবে, ওটার সঙ্গে তো থিওরি অর থাকে, ওই চ্যাপ্টার থেকে একটা থিওরি অর থাকবে 6 নম্বরের ক্ষেত্রে। এবার আসি, ওইখানে বললাম টেলার মেরিকের কিছু অঙ্ক, ওদিকে সিম্পল অ্যাভারেজ, মানে ইউনিট রেট পার ইউনিটটা বার করতে হবে, এরকম ব্যাপার। ধরো দেবা আছে একটা ইউনিট প্রডিউস করতে এত সময় লাগে, তাহলে টোটাল আওয়ারটা, রেট পার আওয়ারটা দেওয়া আছে, তার ভিত্তিতে ইউনিট প্রডিউস পার আওয়ারটা বার করে রেট পার আওয়ারকে ইউনিট প্রডিউস আওয়ার দিয়ে ভাগ করে আমি রেট পার ইউনিটটা পেয়ে গেলাম। রেট পার ইউনিটটা না দেব, বেশিরভাগ দেয় না, আমাকে বার করে নিতে হয়। আর আমি বললাম একটা বিলো স্ট্যান্ডার্ড, একটা অ্যাড স্ট্যান্ডার্ড, একটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড থাকলো টেলারের ক্ষেত্রে। আর মেডিকেল ক্ষেত্রে হচ্ছে তোমার তিনটে স্ল্যাবে পড়লো, একটা 83 এর বিলো, একটা 83 থেকে 100 এর মধ্যে, একটা অ্যাবাভ 100। যাই হোক, এদিকে গেল 6 নম্বরের ক্ষেত্রে। 8 নম্বরের ক্ষেত্রে ওয়ার্ড কস্টের অঙ্ক, খুব কিন্তু ইম্পর্টেন্ট। এবং অ্যাকচুয়াল টাইম অ্যালাউডটা ধরো দিল না, বলে দিল 100 ইউনিটের জন্য টাইম অ্যালাউড এত, তলায় সে অ্যাকচুয়াল ইউনিট প্রডিউস গুলো বলে দিয়েছে 150 ইউনিট, কারণ 200, দুটো ইনফরমেশন আছে এ আর বি এর। ধরো এ এর ক্ষেত্রে 100 ইউনিটের ক্ষেত্রে টাইম অ্যালাউড দিয়ে দিয়েছে, বি এর ক্ষেত্রে 100 ইউনিটের ক্ষেত্রে টাইম অ্যালাউড দিয়ে দিয়েছে, কিন্তু তারা অ্যাকচুয়াল ইউনিটস প্রডিউস করেছে, এ হচ্ছে 150, বি হচ্ছে ধরো 200। তাহলে অ্যাকচুয়াল টাইম অ্যালাউডটা কিন্তু তখন বার করে নিতে হবে। ওই টাইম অ্যালাউডের ভিত্তিতে করলে কিন্তু অঙ্কটা হবে না। ওয়ার্ক কস্টের অঙ্ক থাকতে পারে, কিংবা কিছু মিসিং ইনফরমেশন অঙ্ক থাকতে পারে। রেট পার আওয়ারটা দেওয়া নেই, কোন একটা ভিত্তিতে বোনাসের পরিমাণটা বলে দিয়েছে, টেলার বলছি হালসে প্ল্যানে বোনাসের পরিমাণটা বলে দিয়েছে, এবং ধরো কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, টাইম টেকেন, টাইম অ্যালাউড হয়তো দিয়ে দিয়েছে, রেট পার আওয়ার নেই, বা ধরো টাইম অ্যালাউড এবং টাইম রেট পার আওয়ারটা দিয়ে দিয়েছে, টাইম টেকেনটা নেই। ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে টাইম টেকেনটা বার করা, এরকম ধরনের কিছু অঙ্ক থাকতে পারে। ওয়ার্ক কস্টের অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, ওয়ার্ক কস্টের ক্ষেত্রে ওয়ার্ক কস্টের অঙ্ক ইম্পর্টেন্ট বলবো। আচ্ছা, মোটামুটি গেল এইগুলো। আর ওভারহেড থেকে তো থিওরি থাকে, ওখান থেকে শুধুমাত্র শর্ট থিওরি, ওখান থেকে বড় কোনো থিওরি নেই। কস্টের ক্ষেত্রে প্রথমে 4 নম্বরের দুটো থাকে, 4 দুগুণে 8, 6 নম্বরের একটা, ওই যেটা বললাম মেরিক বা টেলারের ক্ষেত্রে গেল 8 নম্বরের একটা, তাহলে 8 আর 6 14, ওদিক হচ্ছে 8 22,
কেন টোটাল হচ্ছে এমসিকিউ তো 36 আর এমসিকিউ এসিকিউ মিলে, আর ওদিকে বড় কোশ্চেন 44, তাই তো 44 এর মধ্যে কস্টে 22 গেল, এটা এবার ট্যাক্সে 22 আসি, তাই তো কস্টে 22 এর মধ্যে বললাম 4 নম্বরের দুটো, একটা স্টোর লেজার থেকে অঙ্ক এবং তার রিলেটেড কিছু থিওরি। স্টোর লেজারের ক্ষেত্রে নয় সিম্পল অ্যাভারেজ দেওয়ার চান্স আছে, ওয়েটেড লিফো ফিপো, যেটা আগের বছরে এসেছে সেটা হয়তো এই বছর দেয় না, সাধারণত দেয় না, ওইটা বাদ দিয়েই করা উচিত আমার মনে হয়, মানে এক বছর রিপিটেশন হয় না, খুব কমই হয় রিপিটেশন। আর 6 নম্বরের ক্ষেত্রে বললাম টেলার বা মেডিকের অঙ্ক, যেগুলোতে রেট পার ইউনিটটা দেওয়া নেই। আর 8 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে বললাম যে কোন একটা মিসিং ইনফরমেশন অঙ্ক দিতে পারে, কিংবা ওয়ার্ড কস্ট বা আর্টিকেলের অঙ্ক দিতে পারে। আর্টিকেল মানে স্যার মানে বলছি আর্টিকেল মানে কোন জিনিসগুলো, আর্টিকেল মানে দিলো বড় 280টা ইউনিট আর্টিকেল প্রডিউস করেছে, বলছে একটা ইউনিট প্রডিউস করছে 15 মিনিট সময় লাগছে এবং সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 20%, তাহলে টোটাল 280টা আবার 200টা ইউনিট যদি সে প্রডিউস করে, সেটার ভিত্তিতে টাইম অ্যালাউটটা বার করে তারপর ধরো 4টে মেথডে দিল। কি কি মেথড? একটা দিল হালসেট প্ল্যান, একটা রোয়ান প্ল্যান, একটা টাইম রেট, একটা পিস রেট। পিস রেটটা কোনো কোনো সময় গ্যারান্টি উইকলি ওয়েজেস বলেও দেয়, গ্যারান্টি উইকলি ওয়েজেস। যাই হোক, এগুলো একটু দেখে গেলে আমার মনে হয় হ্যাঁ গ্যারান্টি উইকলি ওয়েজেস, 2+2+2 করে টোটাল 8 নম্বর। ওটা হয়তো পার্টিশন করা থাকবে না, কিন্তু ওইভাবে পার্টিশন করেই বিষয়টা বোঝানো মানে দেওয়া থাকে অঙ্কের মার্কস ডিস্ট্রিবিউশনটা তাই থাকে। এটা গেল তোমার 8 নম্বরের অঙ্ক, আর কস্টটা গেল এটা। এবার ট্যাক্সে আসা যাক। ট্যাক্সের ক্ষেত্রে প্রথমে থাকবে 4 নম্বরের 3টে আর 10 নম্বরের একটা। 10 নম্বর হচ্ছে হাউস প্রপার্টির অঙ্ক। হাউস প্রপার্টির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিউনিসিপাল ট্যাক্সের ক্যালকুলেশনটা একটা বিষয়বস্তু, কিংবা আনরিয়েলাইজ রেন্ট একটা বিষয়বস্তু। মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে যতটা পেড করা হয় ততটাই কিন্তু বাদ যায়, এবং যতটা এসএসসি পে করে ততটাই বাদ যায়। কোন কোন অঙ্কে মিউনিসিপাল ট্যাক্সটা দিয়ে দিল কিন্তু মিউনিসিপাল ভ্যালুটা দিল না। মিউনিসিপাল ট্যাক্সের ভিত্তিতে কিভাবে মিউনিসিপাল ভ্যালুটা বার করতে হয়? মিউনিসিপাল ট্যাক্স 27,000 আছে, বলেছে 10% অন মিউনিসিপাল ভ্যালু। বাড়িটা ধরো কেডিসিএম এর মধ্যে অবস্থিত কোনো একটা জায়গায়, আমরা জানি কেডিসিএম এর ক্ষেত্রে তো ওই নেট মিউনিসিপাল ভ্যালু আর গ্রস মিউনিসিপাল ভ্যালুটা ডিফারেন্স হয়, 10% কম থাকে গ্রসের থেকে নেটটা। এবার যেটা বললাম, ধরো মিউনিসিপাল ট্যাক্সটা দিয়ে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্সের ভিত্তিতে মিউনিসিপাল ভ্যালুটা আগে বার করলাম। মিউনিসিপাল ভ্যালুটা বার করার পর সেটা যদি কেডিসিএম এর মধ্যে অবস্থিত হয়, মানে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই 4টে মেট্রোপলিটন সিটিতে, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা পেলাম সেটা নেট মিউনিসিপাল ভ্যালু, মানে মিউনিসিপাল ট্যাক্স থেকে যে মিউনিসিপাল ভ্যালুটা পেলাম সেটা নেট, কারণ সেখানকার মানে সেখানে যদি অবস্থিত হয় তাহলে সেটা হচ্ছে তোমার নেট মিউনিসিপাল ভ্যালুর উপর ট্যাক্সটা ক্যালকুলেট করতে হয়। তাহলে নেট থেকে আবার গ্রসে নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি যে যেভাবেই করো হায়ার লোয়ার অ্যাপ্রোচ কিংবা স্টেপ ওয়াইজ, অনেকে হায়ার লোয়ার অ্যাপ্রোচ অনুযায়ী জিএবিটা বার করা শেখায়, অনেকে স্টেপ অনুযায়ী জিএবিটা বার করা শেখায়, দুটো ভাবেই করা যায়। গ্রস মিউনিসিপাল ভ্যালুটা ওখানে বসে প্রথম স্টেপে, গ্রস মিউনিসিপাল ও ফেয়ার রেন্টের মধ্যে যেটা হায়ার, তারপরে স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে লোয়ার সাবজেক্ট উইথ স্ট্যান্ডার্ড। যাই হোক, এই তোমার ওই মিউনিসিপাল ট্যাক্স থেকে কিভাবে মিউনিসিপাল ভ্যালুটা বার করা যায় এরকম কিছু। কিংবা আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিউনিসিপাল ট্যাক্সটা কে পে করছে, এসএসসি বা কতটা এসএসসি পে করেছে, কতটা টেন্যান্ট পে করেছে, বাদ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর দুটো বাড়ি দেয় সাধারণত, একটা সেলফ অকুপাইড, একটা লেট আউট। দুটো লেট আউট হয়তো দেয় না, তখন অঙ্কের লেন্থটা একটু বড় হয়ে যাবে। এই ধরনের কিছু আর মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে বললাম। আর ইন্টারেস্ট অন লোনটার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে রিপেয়ারস এর ক্ষেত্রে লোনটা পে করা হয়েছে নাকি কনস্ট্রাকশনের ক্ষেত্রে পে করা হয়েছে। আমরা জানি রিপেয়ারস এর ক্ষেত্রে পে করলে সেটা 30,000 রিপেয়ারস, রিকনস্ট্রাকশন, রেজিস্ট্রেশন বাবদ, আর কনস্ট্রাকশন বা পারচেজ বাবদ হলে 2 লাখ টাকা। ঠিক বললাম তো? এই হচ্ছে কথা। কিন্তু এটা কিন্তু সেলফ অকুপাইডের ক্ষেত্রে, লেট আউটের ক্ষেত্রে কিন্তু কোনো সর্বোচ্চ সীমা নেই, এটা খেয়াল রাখতে হবে। সেই বাদ দেওয়ার ক্ষেত্রে দিয়ে দিল একটা বেশি অ্যামাউন্ট, ভুল করে হয়তো সেটাই বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। এটা গেল হাউস প্রপার্টি ম্যাথের ক্ষেত্রে। আর 4 নম্বরের ক্ষেত্রে হচ্ছে 4 নম্বরের 3টে যেটা থাকে প্রথমে, ওখান থেকে একটা হাউস প্রপার্টি থেকে থিওরি থাকবে। এরকম থাকবে ডিম টোনার কাকে বলে। ডিম টোনার বলতে কি বোঝো? অনুমিত মালিক, তাই তো? কিংবা ধরো কোন কোন আয়গুলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে করমুক্ত, এই আয়গুলো কয়েকটি উদাহরণ দাও। আচ্ছা, ক্যাপিটাল গেইন থেকে একটা থিওরি থাকে, অঙ্ক কিন্তু ক্যাপিটাল গেইন থেকে থাকবে না, অনলি থিওরি। কিরকম থিওরি থাকতে পারে? তোমার ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, কয়েকটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। কিংবা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝো? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পার্থক্য, মানে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদীর মধ্যে পার্থক্য। ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট নয়, মানে যেটাকে হস্তান্তর হিসাবে বিবেচিত নয়, এরকম কয়েকটি সম্পত্তির উদাহরণ বা এরকম কয়েকটি হস্তান্তরের উদাহরণ দাও। এটা গেল তোমার ক্যাপিটাল গেইন। আর ক্লাস থাকছে আদার সোর্সেস। আদার সোর্সেসের ক্ষেত্রে একটা অঙ্ক দেয়, 4 নম্বরের ক্ষেত্রে অঙ্ক। আদার সোর্সেসের ক্ষেত্রে কি অঙ্ক দিতে পারে? ফ্যামিলি পেনশন একটা থাকলো,
ভ্যাকেন্ট ল্যান্ড একটা থাকলো, কিংবা ওই সাবলেটিং থাকতে পারে। সাবলেটিং মানে আমি কাউকে ভাড়া দিয়েছি, সে আবার অন্য কাউকে ভাড়া দিয়েছে, তাহলে আমি এক্স্যাক্টলি যতটা রিসিভ মানে আমি রেন্ট দিয়েছি যাকে, সে 5,000 টাকা, বা সে আবার অন্যর কাছ থেকে 6,000 টাকা চার্জ করেছে, তাহলে নেট ইনকামটা কিন্তু 1,000, তাই তো? মানে আমি যার থেকে রেন্ট চার্জ করেছি সে আমাকে 5,000 টাকা দেয়, কিন্তু সে আবার অন্য কাউকে ভাড়া দিয়েছে, হয়তো 6,000 টাকায় ভাড়া দিয়েছে, তাহলে নেট ইনকামটা তার 1,000, তাহলে কিন্তু ওটাই দেখাতে হবে। এবং মিউনিসিপাল ট্যাক্স যদি পে করে তাহলে কিন্তু সেখান থেকে সেটা ডিডাক্ট হয়। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে যে 1/3 বিষয়টা, এবং ফ্যামিলি পেনশন যেটা পে করেছি তার মধ্যে যেটা কম সেটা ফ্যামিলি পেনশন রিসিপ্ট থেকে বাদ যায়। ফ্যামিলি পেনশন 1/3 আর 15,000, সরি, ফ্যামিলি পেনশনের 1/3 আর 15,000 এর মধ্যে যেটা হায়ার লোয়ার, সেটা ওই ফ্যামিলি পেনশন যতটা রিসিভ করেছি তার থেকে বাদ যায়। মোট কথা আর কিছু থাকলো, ধরো এই কিছু যেটা বললাম, ধরো মোটামুটি ভাবে একটা ফ্যামিলি পেনশন, একটা ভ্যাকেন্ট ল্যান্ড, এগ্রিকালচার ইনকাম দিলো। এগ্রিকালচার ইনকামটা যেমন জানি কি ট্যাক্স ফ্রি, এই মোটামুটি এইগুলোই ধরো ইনকাম ফ্রম আদার সোর্স রিলেটেড কিছু অঙ্ক থাকলো। ইনকাম ফ্রম আদার সোর্সেস ক্ষেত্রে 4 নম্বরের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়তো 6টা পয়েন্ট দেয়। একটা বললাম ফ্যামিলি পেনশন, একটা হতো ভ্যাকেন্ট ল্যান্ড, এগ্রিকালচার ইনকাম, ইনকাম ফ্রম লটারি। লটারির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পার্সেন্টেজটা কি দেওয়া আছে। কোনো কোনো সময় পার্সেন্টেজটা 30.9% দেয়, কোনো সময় পার্সেন্টেজ 30% দেয়, তবে কিন্তু করে নিতে হবে। আর ওখানে কিন্তু গ্রস ফিগারটাই বসে, নেট ফিগারটা কিন্তু নয়, নেটটাকে গ্রসেই নিয়ে যেতে হবে। আমরা জানি কিভাবে করতে হয়, মানে ইনটু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস এই পার্সেন্টেজটা, তাই তো? করে আমরা ওই গ্রস অ্যামাউন্টটা, লটারির গ্রস অ্যামাউন্টটা খেয়াল রাখবো। আর লটারি কাটার জন্য যে প্রাইসটা সেটা কিন্তু ডিডাক্টেবল নয়। আরো একটা আছে, আমি বলতে গেলাম ওই তোমার হর্স রেস থেকে ওয়িং এন্ড মেইনটেনেন্স বাবদ যদি কোনো এক্সপেন্সেস হয় তাহলে কিন্তু ছাড় পাওয়া যায়, নাহলে কিন্তু সেটা ছাড় পাওয়া যায় না। এরকম কিছু ধরো অঙ্ক থাকতেই পারে। মোটামুটি কস্ট ট্যাক্সের তো এগুলো বললাম। একটা প্রথমে হাউস প্রপার্টি থেকে থিওরি থাকবে, একটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থেকে একটা থিওরি, দুটো অল্টারনেটিভ থিওরির মধ্যে যেমন একটা থিওরি দেয়। ক্যাপিটাল গেইন থেকে কোনো অঙ্ক থাকে না। আর ইনকাম ফ্রম আদার সোর্সের ক্ষেত্রে যেটা বললাম ফ্যামিলি পেনশন, বা আরো যেগুলো বললাম এগ্রিকালচার, সাবলেটিং, ভ্যাকেন্ট ল্যান্ড, সিকিউরিটি আছে। আমরা জানি আরো একটা বিষয়, ওটা বলতে গিয়ে এখন মনে পড়লো, ওই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে পোস্ট অফিস সেভিংস ব্যাংক, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সর্বাধিক 3,500 ছাড় পাওয়া যায়, আর এর ক্ষেত্রে হলে জয়েন্ট হলে 7,000। ধরো দিয়ে দিল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 5,000 অ্যামাউন্টটা, তাহলে কিন্তু 5,000 বসবে না টোটাল ইনকামে, ওটা থেকে 3,500 ডিডাক্টেড হয়, 1,500 টাকা 1,500 বসবে। এই কিছু রিলেটেড কিছু থাকতে পারে। গভর্নমেন্ট সিকিউরিটি দিতে পারে, 9% গভর্নমেন্ট সিকিউরিটি, 10% গভর্নমেন্ট সিকিউরিটি, যাই হোক। রয়্যালটি ফ্রম বুকস দিতে পারে, ওর থেকে ওই এটা বাদ যায়, রয়্যালটি ফ্রম বুকস থেকে টাইপিং কস্টটা বাদ যায়, ঠিক বলছি তো? হ্যাঁ। এই মোটামুটি এইগুলোই কস্ট ট্যাক্সে এইগুলোই আছে। আমার যা মনে হয় করলে, যেগুলো বললাম সেগুলো করলে আশা করি ছাত্ররা ভালো ফলাফল করতে পারবে।